তো আমি ঘেটে নিয়েছি, দিয়ে কি দেখতে পাচ্ছি যে একটা স্বচ্ছ এবং পরিষ্কার একটা তরল, যেখানে নুন চিনি একদম ভ্যানিশ হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ্য অ্যান্ড সৌম্যস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। চলে এসেছি ক্লাস 9-এর একটা ভৌত বিজ্ঞানের ফ্রেশ এবং নিউ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই বলছিলে যে ভৌত বিজ্ঞানের বা বিজ্ঞানের ভিডিওর জন্য ক্লাস 9-এর, তো তাই জন্য চলে এসেছি। তো যেহেতু আমরা অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনেও ক্লাসটা করাই, আর সেখানে একটু চাপ থাকে, তাই জন্য রেগুলারিটি মেনটেন করতে পারি না, তো সেই জন্য দুঃখিত সত্যি। তবে আমরা চেষ্টা করি যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা যেগুলো টাফ টপিক সেগুলো আমরা আলোচনা করার। তো তোমরা পাশে থাকলে আমরা আরও দ্রুততার সঙ্গে সেটা চেষ্টা করব। তো আশা করছি তোমরা পাশে থাকবে। তো আজকের ক্লাসটা আমরা দ্রবণ সম্পর্কে জানবো। তো দ্রবণ কি? তো দ্রবণ জানার আগে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো এই গরমে আমাদের উচিত কি, নুন চিনির জল বারবারে খাওয়া, যাতে ডিহাইড্রেশনের পক্ষ থেকে বাঁচা যায়। তো সেই জন্য আজকে ক্লাসটা আমি নুন চিনির জল থেকেই শুরু করব। তো শরবত বানাবো প্রথমেই। এবার আমি এর সঙ্গে একটুখানি আমি অল্প পরিমাণে দিয়ে আমি এই যে নুন চিনির জলটা করলাম সেটা ভালো করে ঘেটে নেব। তো আমি ঘেটে নিয়েছি, দিয়ে কি দেখতে পাচ্ছি যে একটা স্বচ্ছ এবং পরিষ্কার একটা তরল, যেখানে নুন চিনি একদম ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি উপাদান হিসাবে দিয়েছিলাম নুন আর চিনি। তো প্রত্যেকটি উপাদান একদম সমানভাবে মিশে গিয়েছে, দিয়ে একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন করছে। সমসত্ব মানে যেখানে প্রত্যেকটা উপাদান সমানভাবে মিশে যাবে, মানে প্রত্যেকটা উপাদান সমান অনুপাতে মিশে যাবে। তো এখানে আমি না চিনি দেখতে পাচ্ছি না লবণ দেখতে পাচ্ছি, এবং এই যদি আমি মিশ্রণটা যদি স্বাদ গ্রহণ করি তাহলে বুঝতে পারবো যে চারিদিকে এর স্বাদটা হচ্ছে মিষ্টি। এখানে উপর থেকে নিই নিচে থেকে নিই, সব জায়গা থেকে এর স্বাদটা কী হবে, মিষ্টি। তো এই যে সমসত্ব মিশ্রণ, এটাই হচ্ছে একটা দ্রবণ। তো দ্রবণ কাকে বলে সেটা আমরা জানবো। তার আগে এই জলটা মানে নুন চিনির জলটা খেয়ে একটুখানি জোশটা বাড়িয়ে নিই। তোমরাও বারে বারে খাও নুন চিনির জল, শরীরকে ঠান্ডা এবং সুস্থ রাখার জন্য। ভালোই বানিয়েছি, ঠিকঠাকই আছে। যে প্রথম যেটা টপিক সেটা হচ্ছে দ্রবণ কাকে বলে। দুই বা ততোধিক পদার্থের তরল, কঠিন তরল বা গ্যাসীয়, মানে দুই বা ততোধিক, দুটো বা তার বেশি সংখ্যক পদার্থ হতে পারে, সেটা কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থ হতে পারে। সমসত্ব মিশ্রণের প্রতিটি অংশের উপাদান গঠন ধর্ম যদি অপরিবর্তিত থাকে, প্রত্যেকটা অংশের গঠন ধর্ম যদি একই থাকে, মানে পরিবর্তন না হয়। আমি যখন তোমাদের নুন চিনির জলটা করে দেখিয়েছিলাম তখন দেখতে পারবে এখানে প্রত্যেকটা উপাদানের একদম ধর্ম গঠন সব এক হয়ে গেছে। এই যে জলের মধ্যে কোনো নুন আর চিনি অবশিষ্ট ছিল না, সব একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে এখানে নুন চিনি সমস্ত জল সমস্ত গঠন ধর্ম সব বৈশিষ্ট্য সব এক হয়ে গেছে। তাই জন্য এখানে বলা হয়েছে যখন দুই বা ততোধিক পদার্থের যখন গঠন ধর্ম এবং উপাদান সমস্ত কিছু একদম এক হয়ে যাবে, মানে কোনো পরিবর্তন হবে না, এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তাহলে ওই সমসত্ব মিশ্রণকে বলা হবে দ্রবণ বা সলিউশন। তো এই যে আমি এই গ্লাসের মধ্যে যে দ্রবণটা করেছিলাম, আমি এখন না হয় খেয়ে নিয়েছি, তো যখন করেছিলাম তখন আমি এই দ্রবণটা প্রত্যেকটা উপাদান একদম সমানভাবে 1 নাম্বার মিশে গিয়েছিল। 2 নাম্বার, এদের যে সমস্ত উপাদান আমি নিয়েছিলাম মানে চিনি আর নুন, এদের উপাদানকে আমি যথেষ্ট পরিমাণে বাড়াতে পারি। একটু যা ছিল তার থেকে আমি একটুখানি লবণ যোগ করতে পারি অথবা চিনিও যোগ করতে পারি। তাহলে এই জন্য এখানে বলেছে যে তাদের উপাদান বা আপেক্ষিক পরিমাণকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। তার মানে এই নয় যে এই গ্লাসের মধ্যে পুরোটা আমি চিনি দিয়ে দিয়েছি, এটাও নয়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়াতে হবে। এই যে দ্রবণটা নিয়েছিলাম সেখানে যদি আমি আর 1 চামচ চিনি দিতাম বা আর একটুখানি লবণ দিতাম তাহলে সেরকম কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি যদি বলি যে আমি গোটাটাই এখন চিনি দিয়ে দেবো গ্লাসে, তাহলে সেটা সম্ভব নয়। তাই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা উপাদানের গঠন ধর্ম যদি একই রকম হয়ে যায় এবং তাদের পরিমাণকে যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়, তাহলে যে সমসত্ব মিশ্রণটা পাওয়া যাবে সেটা কি বলা হবে, দ্রবণ। এবার এই দ্রবণের আমাদের দুটো অংশ, দ্রবণের দুটো অংশ, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে যে দ্রাব। একটা দ্রাবক আর একটা হচ্ছে দ্রাব।
তো দ্রবণে যেটা বেশি থাকবে সেটাকে বলা হবে দ্রাবক, আর দ্রবণে যেটা কম পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দাব। যেমন আমি নুন চিনির জলে এই চিনি বা নুনটা ছিল কি, সরি, চিনি বা নুনটা ছিল কম দ্রবণের মধ্যে, জলের মধ্যে, তাহলে এটা কম পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দ্রাব। আর যেটা বেশি পরিমাণে ছিল কি ছিল, জল বেশি পরিমাণে ছিল, তাহলে যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দ্রাবক। ঠিক আছে, তাহলে দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দ্রাবক, মানে জল এখানে। আর দ্রবণে যেটা কম পরিমাণে থাকবে, মানে চিনি আর নুন দুটোই কম পরিমাণে ছিল, তাই জন্য এটাকে বলা হবে দ্রাব। তো এবারে আমরা জানবো দ্রাব আর দ্রাবক কাকে বলে। তো কি বলেছে দ্রাব, যে দ্রবণে যে উপাদানটির পরিমাণ সাধারণত কম থাকে এবং যে উপাদানটি অপর কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে মিশে যায়, যে একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাকে বলা হবে দ্রাব। তাহলে দ্রবণে যে যে উপাদানটার পরিমাণ বেশি থাকবে তাকে বলা হবে, সরি, যে উপাদানটার পরিমাণ কম থাকবে তাকে বলা হবে দ্রাব। তাহলে দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম থাকে তাকে বলা হবে দ্রাব, এবং সেটি অপর কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সঙ্গে মিশে যাবে, দিয়ে একটা কি উৎপন্ন করবে, সমসত্ব মিশ্রণ। যেমন চিনি জলে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাই চিনি এখানে দ্রাব। তাহলে চিনিটা জলের মধ্যে গুলে যাবে, দিয়ে একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন করবে, এবং চিনিটার পরিমাণ কি থাকবে, কম থাকবে, তাই জন্য চিনিটা হচ্ছে এখানে দ্রাব। তারপর হচ্ছে দ্রাবক, দ্রবণে যে উপাদানটি সাধারণত বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে। তাহলে দ্রবণে যে উপাদানটির পরিমাণ বেশি থাকবে তাকে বলা হবে দ্রাবক, এবং যার ভৌত অবস্থাটা ওই দ্রবণটার ভৌত অবস্থাকে নির্ধারণ করবে তাকে বলা হবে দ্রাবক। তো পরিমাণের উপর নির্ভর করে একটি পদার্থ কখন দ্রাব হবে আর কখন দ্রাবক হবে। তো পরিমাণের উপর নির্ভর করবে কোনটা দ্রাব কোনটা দ্রাবক। ধরো এই যদি জলটা বেশি থাকে তখন সেটা জলটা হয়ে যাবে দ্রাবক, আবার কোনো ক্ষেত্রে যদি চিনিটা বেশি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে চিনিটা হয়ে যাবে দ্রাবক। তাহলে যেটা বেশি থাকবে সেটা সবসময় দ্রাবক। যেমন একটা উদাহরণে বলেছে যে 70 ভাগ অ্যালকোহল এবং 30 ভাগ জলের মিশ্রণে অ্যালকোহল দ্রাবক। কারণ কি, কারণ 70% অ্যালকোহল আছে, বেশি আছে, তাই জন্য এখানে অ্যালকোহলটা হচ্ছে দ্রাবক এবং জল হচ্ছে দ্রাব। কিন্তু এটাকে যদি আমি উল্টে দিই, যে 30 ভাগ জল কিন্তু 70 ভাগ জল ও 30 ভাগ অ্যালকোহলের মিশ্রণে জলটা হয়ে যাবে দ্রাবক তখন। ঠিক আছে, কারণ জলটা পরিমাণ এখানে বেশি আছে আর অ্যালকোহলটা এখানে হয়ে যাবে তখন দ্রাব। ঠিক আছে, তাহলে দ্রবণের পরিমাণের উপর নির্ভর করবে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক। এর পরবর্তী একটা টপিক, সেটা হচ্ছে কোলোডীয় দ্রবণ। কোলোডীয় দ্রবণ, তো কোলোডীয় দ্রবণ জানার জন্য আমরা একটা ছোট্ট পরীক্ষা করব। তো প্রথমে জল নিলাম, দিয়ে আমি এবারে যেটা নেবো সেটা হচ্ছে যে চা, অল্প চা নেবো, দিয়ে আমি এবার এটাকে মেশানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে চায়ের যে উপাদানগুলি আছে সেগুলা সঠিকভাবে মিশতে পারে নাই চিনি জলের মতো, দিয়ে একটা কি উৎপন্ন করছে, একটা অসমসত্ব এবং একটা স্থায়ী মিশ্রণ উৎপন্ন করছে, এবং যার দশা হচ্ছে দুটো। কারণ আগের ক্ষেত্রে চিনি এবং নুন সমানভাবে মিশে গিয়েছিল, দিয়ে একটা একই দশা সম্পূর্ণ মিশ্রণ উৎপন্ন করছিল। কিন্তু এখানে জলের সঙ্গে চাটা মিশতে পারেনি, তাই জন্য দুটো দশা, একটা চায়ের কণার দশা, একটা জলের দশা, একটা চায়ের কণার দশা আর একটা জলের দশা, তাই জন্য দুটো দশা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যখন কোনো মিশ্রণের মধ্যে উপাদানগুলি সমানভাবে মিশতে না পেরে একটা অসমসত্ব এবং স্থায়ী দ্বিদশা সম্পূর্ণ একটা মিশ্রণ উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে কোলোডীয় দ্রবণ। যেমন জলের মধ্যে চা, জলের মধ্যে দুধ, বা জলের মধ্যে ভাতের ফ্যান, জলের মধ্যে আটা, এগুলো কোনোটাই মিশতে পারবে না, দিয়ে কি করবে, তারা মিশতে না পারার ফলে এদিকে ওদিকে বিচরণ করবে। এই যে জিনিসগুলো বিচরণ করছে, মানে চায়ের কুটিগুলো এদিকে ওদিকে ঘুরছে, এই চায়ের কুটিগুলোকে এখানে বলা হবে কোলোয়েড। তাহলে মিশ্রণটাকে বলা হবে কোলোডীয় দ্রবণ, আর যেগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোকে বলা হবে কোলোয়েড। ওকে, চাটা খাবে নাকি একটুখানি? চা অলরেডি হয়েই গিয়েছে মনে হচ্ছে। তো কি বলেছে দেখি, যে একটি পদার্থ সেটা কঠিন তরল গ্যাসীয় হতে পারে, অপর একটি পদার্থের মধ্যে সেটাও কঠিন তরল গ্যাসীয় হতে পারে, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে। তাহলে এখানে ব্যাসটা মনে রাখবে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে, যে দ্বিদশা বিশিষ্ট, মানে দুটো দশা আমি বলে দিলাম, স্থায়ী অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। অসমসত্ব মানে প্রত্যেকটা উপাদান মিশতে পারেনি, তাই জন্য
এখানে একটা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করেছে, তখন তাকে বলা হবে কোলোয়েডীয় দ্রবণ। যেমন সদ্য অধক্ষিপ্ত ফেরিক অক্সাইডের সঙ্গে যদি জল এবং অল্প পরিমাণে ফেরিক ক্লোরাইড যোগ করা হয়, দিয়ে ঝাঁকানো হয়, তাহলে পাওয়া যাবে কোলোয়েডীয় দ্রবণ, ঠিক এই চায়ের মতো। ঠিক আছে, তাহলে যখন মিশতে পারবে না, যে একটা অসমসত্ব স্থায়ী এবং দ্বিদশা সম্পূর্ণ মিশ্রণ উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে কি কোলোয়েডীয় দ্রবণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চায়ের কণাগুলিকে যদি আমি ঘেটে ছেড়ে দিই, তাহলে কি মনে হচ্ছে যে প্রত্যেকটা চায়ের কণাগুলি এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে। যেরকম আমাদের পিছনে যদি কেউ আগুন ধরিয়ে দেয়, তাহলে আমরা কি করব, এদিকে ওদিকে ছোটাছুটি করব, ঠিক সেরকম মনে হচ্ছে যে চায়ের কুটিগুলার মধ্যে বা চায়ের কণাগুলির মধ্যে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে, কি চারদিকে ছোটাছুটি করছে। তাহলে পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ব্রাউনীয় গতি বলতে কি বোঝো। ব্রাউনীয় গতি বলতে কি বোঝো, এই গতি কিভাবে সৃষ্টি হয়। কোলোয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যমে, বিস্তার মাধ্যম মানে কি, বিস্তার মাধ্যম মানে যার মধ্যে এই চায়ের কণাগুলি বিস্তার লাভ করছে। কার মধ্যে বিস্তার লাভ করছে চায়ের কণাগুলি? জলের মধ্যে। তাহলে জলটা হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, আর চায়ের কণাগুলি হচ্ছে এখানে বিস্তৃত দশা। তাহলে যার মধ্যে বিস্তার লাভ করবে সেটা হচ্ছে যে বিস্তার মাধ্যম, আর যে কণাগুলি বিস্তার লাভ করবে মানে যে কোলোয়েড কণাগুলি বিস্তার লাভ করছে তাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। ঠিক আছে, তাহলে এখানে চায়ের কণাগুলি হচ্ছে বিস্তৃত দশা, আর জল হচ্ছে যে বিস্তার মাধ্যম। তাহলে কোলোয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যমে কোলোয়েড কণাগুলি ইতস্তত বিরামহীন এবং বিক্ষিপ্তভাবে বিচরণ করে, ছোটাছুটি করে, তাকেই বলা হচ্ছে যে ব্রাউনীয় গতি। বিরামহীন মানে একটানা, ইতস্তত মানে এদিকে ওদিকে, বিক্ষিপ্ত মানে অশান্তভাবে এদিকে ওদিকে ছোটাছুটি করে, তাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। তা কিভাবে সৃষ্টি হয়, যে কোলোয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমে অণুর, তাহলে কোলোয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমে যে অণু আছে, তাহলে কোলোয়েড কণা এখানে চা ছিল, আর বিস্তার মাধ্যমে অণু কি ছিল, জলের অণু। ঠিক আছে, এদের মধ্যে একটা অসম মানে অসমান সংঘর্ষের ফলে সৃষ্টি হয় ব্রাউনীয় গতি। তাহলে চায়ের কণার সঙ্গে এই জলের একটা অসম সংঘাতের ফলে এই দেখো দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে ছোটাছুটি করছে। ঠিক আছে, তাহলে এটা কি বলা হবে, ব্রাউনীয় গতি। এর পরের যে টপিক আছে সেটা আমরা পড়বো প্রলম্বন। এর পরের টপিক আমরা পড়বো প্রলম্বন। তো প্রলম্বনটা জানার জন্য আমরা একটা ছোট্ট পরীক্ষা করি। তো প্রলম্বনের জন্য আমি জলের মধ্যে কিছু সুজির দানা মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সুজির দানা মিশিয়ে দেওয়ার ফলে কি দেখতে পাচ্ছ, যে কিছুক্ষণ সময় পর পর সমস্ত সুজির দানাগুলা নিচের দিকে থিতিয়ে পড়েছে। সুজির দানাগুলা কিছু সময় পর সমস্ত কি হচ্ছে, নিচের দিকে থিতিয়ে পড়েছে। তো নিচের দিকে থিতিয়ে পড়ে যে মিশ্রণটা সৃষ্টি করছে সেটা কি বলা হবে, প্রলম্বন। ঠিক আছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। তো তাই জন্য এখানে প্রলম্বনে বলা হয়েছে একটি পদার্থ সাধারণত সেটা কঠিন হবে, আর অপর একটি পদার্থ যেটা হবে তরল। এখানে যে সুজির দানাগুলো ছিল সেগুলো কঠিন ছিল, আর আমি জল তো ব্যবহার করেছিলাম। 10⁻⁻⁷ সেমি এর অধিক ব্যাস বিশিষ্ট, 10⁻⁻⁷ সেমি এর বেশি ব্যাস বিশিষ্ট কণারূপে বিভাজিত হয়ে মানে ভেঙে গিয়ে বিস্তৃত থাকলে যে অসমসত্ব অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করবে তাকে বলা হবে প্রলম্বন। প্রলম্বনকে স্থিরভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কি হবে, প্রলম্বনকে স্থিরভাবে রেখে দিলে ঠিক এরকম ঘটনা দেখা যাবে কি, যে নিচে সমস্ত থিতিয়ে দানাগুলা পড়ে গিয়েছে। তাহলে বিস্তৃত কণাগুলি ধীরে ধীরে পাত্রের তলদেশে একদম থিতিয়ে পড়বে, ঠিক এর মতো যেরকম সুজির দানাগুলা নিচের দিকে থিতিয়ে পড়েছে। তাহলে এই থিতিয়ে পড়ার যে মিশ্রণ সেটাকেই বলা হচ্ছে প্রলম্বন। ওকে, তাহলে এটা কাকে বলে মুখস্থ করবে ভালো করে বুঝে। তারপরে উদাহরণ, বেরিয়াম সালফেটের BaSO4 মিহি চূর্ণকে জলে যুক্ত করে ঝাঁকানো হলে দেখা যায় কণাগুলি জলের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক এইটার মতো। এখন মিশ্রণটিকে স্থিরভাবে রেখে দিলে কি দেখা যাবে, এক্ষেত্রে সুজির দানার ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল, নিচে পড়ে গিয়েছে। ঠিক সেরকম বেরিয়াম সালফেট কণাগুলি ধীরে ধীরে পাত্রের তলায় জমা হচ্ছে, এই মিশ্রণটাকে বলা হচ্ছে প্রলম্বন। তাহলে যখন নিচে থিতিয়ে পড়ে থাকবে তখন যে মিশ্রণটা তৈরি করবে অসমসত্ব অস্থায়ী, সেটা কি বলা হবে, প্রলম্বন। এটা তোমরা জলের মধ্যে বালির কণা মিশিয়ে দেখতে পারো, চকের গুঁড়ো মিশিয়ে দেখতে পারো, সবের ক্ষেত্রেই প্রলম্বনের উদাহরণ। তো এবারে আমি যে পরের টপিকটা আসবো সেটা হচ্ছে যে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব তো বলেছে যে কোলোয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি পাঠানো হয় তাহলে কোলোয়েড কণাগুলি সে আলোটাকে কি করবে, চারদিকে ছড়িয়ে দেবে, এবং কোলোয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে ভালোভাবে দেখা যাবে বা দৃশ্যমান হবে। এই ঘটনাকে বলা হচ্ছে টিন্ডাল প্রভাব।
তাহলে কোলয়েডের মধ্যে দিয়ে যদি আমি আলোক রশ্মি পাঠাই তাহলে আলোটা চারদিকে ছড়িয়ে পড়বে এবং আলোর যে গতিপথ সেটা স্পষ্টভাবে দেখা যাবে। এটা কি বলা হচ্ছে টিন্ডাল প্রভাব। তো একটা ছবির মাধ্যমে আমি বুঝে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো দ্রবণ আছে, একটা হচ্ছে যে ন্যাচারাল দ্রবণ প্রকৃত, আর একটা হচ্ছে যে মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিল্ক, মানে দুধ আর জলের একটা মিশ্রণ। ঠিক আছে, তো অবশ্যই দুধ আর জলের মিশ্রণ একটা কোলয়েডের উদাহরণ, মানে কোলয়েডীয় দ্রবণের উদাহরণ। তো এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ একটা টর্চের আলো ফেলা হয়েছে, যেটা কোনখানে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে, কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। ন্যাচারাল দ্রবণের ক্ষেত্রে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে তাই জন্য বলা হচ্ছে যখন কোনো কোলয়েডীয় দ্রবণের মধ্যে যখন কোনো আলোক রশ্মি পাঠানো হবে তখন সে আলোটা কি করবে, প্রকৃত দ্রবণ অপেক্ষা কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে চারদিকে ছড়িয়ে পড়বে এবং আলোর যে গতিপথ সেটা পাশ থেকে ভালোভাবে দেখতে পারবে। এক্ষেত্রে যদি দুটো দ্রবণকে দেখতে পারো তাহলে বুঝতে পারছো যে কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আলোটা বেশ ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে টিন্ডাল প্রভাব। এর পরের যে টপিক সেটা হচ্ছে অ্যারোসল। অ্যারোসল কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? তো অ্যারোসল কি বলেছে, বায়ুতে ভাসমান কঠিন সূক্ষ্ম ধূলিকণা, বালি, ক্ষুদ্র জলকণা, ছাই ভস্ম মানে ছায়ের গুঁড়ো ও কার্বন কণাকে একসঙ্গে অ্যারোসল বলে। তাহলে বায়ুর মধ্যে যখন এই সমস্ত উপাদানগুলি মিশে থাকবে যে তখন তাকে বলা হবে অ্যারোসল। কি কি মিশে থাকবে, কঠিন সূক্ষ্ম ধুলোর কণা থাকতে পারে, বালি থাকতে পারে, জলের কণা থাকতে পারে, ছাই থাকতে পারে, কার্বন থাকতে পারে, এই সমস্ত কণাকে একত্রে বলা হচ্ছে অ্যারোসল। তো অ্যারোসলের বিস্তৃত দশাটি যদি কঠিন হয় তাকে বলা হবে কঠিন অ্যারোসল। তাহলে অ্যারোসল মানে বায়ু, এক্ষেত্রে অ্যারোসল মানে বায়ুর মধ্যে যদি যেটা বিস্তার লাভ করছে, মানে যেটা যে দশাটা যাচ্ছে সেটা যদি কঠিন হয়। এবার আমি একটু আগেই তোমাদের বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা সম্পর্কে আলোচনা করলাম, যে যে কলয়েড কণাগুলি যার মধ্যে বিস্তার লাভ করছে সেই মাধ্যমটার নাম হচ্ছে বিস্তার মাধ্যম। যেমন জলের মধ্যে আমি কিছু চায়ের কুটি দিয়ে দিলাম, তাহলে এখানে আছে জল আর চায়ের কুটি। ঠিক আছে, জল আছে আর চায়ের কিছু কণা আছে। তো এই চায়ের কণাগুলি কার মধ্যে বিস্তার লাভ করেছে, জলের মধ্যে। তাহলে এখানে জলটা হচ্ছে যে বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম, বা এটাকে আরেকটা নাম বলা হয় বিস্তার দশা। তাহলে এখানে বিস্তার মাধ্যম বা বিস্তার দশাটা কে আছে, জল। তাহলে কোলয়েড কণাগুলি যার মধ্যে বিস্তার লাভ করবে, মানে জলের মধ্যে এখানে লাভ করছে বিস্তারটা, তাই জন্য সেই জলটাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম বা বিস্তার দশা। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিস্তৃত দশা কি। বিস্তৃত দশা, এটা বিস্তার দশা কিন্তু, এবার আমরা জানবো বিস্তৃত দশা। তো এই যে জলের মধ্যে যে কোলয়েড কণাগুলি বিস্তার লাভ করলো, জলের মধ্যে যে কোলয়েড কণাগুলি মানে চায়ের কণাগুলি যে গেল, তো এই চায়ের কণাগুলি কি হবে, চারদিকে ভেসে বেড়াবে জলের মধ্যে। তো এই চায়ের কণাগুলিকে এক্ষেত্রে বলা হবে বিস্তৃত দশা, বিস্তৃত দশা। তাহলে এক্ষেত্রে হচ্ছে চায়ের কণা। ঠিক আছে, বিস্তৃত দশা কি, চায়ের কণা। তাহলে এখানে জলটা হচ্ছে যে বিস্তার মাধ্যম বা বিস্তার দশা, আর চায়ের কণাগুলি হচ্ছে যে বিস্তৃত দশা। ওকে, তো এখানে তাহলে অ্যারোসলের বিস্তৃত দশা যদি কঠিন হয় তাহলে সেটা হবে কঠিন অ্যারোসল। তাহলে অ্যারোসলের বিস্তৃত দশাটি যদি কঠিন হয় তাকে বলা হবে কঠিন অ্যারোসল। যেমন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলো, এগুলো হচ্ছে সব কঠিন অ্যারোসলের উদাহরণ। অপরদিকে অ্যারোসলের বিস্তৃত দশাটি যদি তরল হয়, মানে জল হয় বা তরল হয়, তখন তাকে বলা হবে তরল অ্যারোসল, যেমন কুয়াশা, মেঘ ইত্যাদি। ঠিক আছে, তাহলে মেঘের মধ্যে বা বায়ুর মধ্যে যখন কোনো তরল পদার্থ মিশে থাকবে বা তরল কোনো কণা মিশে থাকবে তখন তাকে বলা হবে তরল অ্যারোসল। বায়ুর মধ্যে যখন কোনো কঠিন কণা মিশে থাকবে তখন সেটাকে বলা হবে কঠিন অ্যারোসল। এর পরের যে টপিক সেটা হচ্ছে ইমালশন কাকে বলে, উদাহরণ দাও। ইমালশন কাকে বলে, উদাহরণ দাও। তো কি বলেছে, যে একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রণীয়, মানে যেটা গুলতে পারে না, অপর একটি তরল পদার্থ, তাহলে এক্ষেত্রে দুটোই জিনিসই হচ্ছে তরল। তাহলে একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রণীয় অপর একটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে, যার ব্যাসটা হচ্ছে 10⁻⁷ থেকে 10⁻⁴ সেমি। তাহলে বিন্দু 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 সরি বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থেকে যখন একটা কোলয়েডীয় দ্রবণ গঠন করবে তখন তাকে বলা হবে ইমালশন। যেমন জলের মধ্যে দুধ, জলের মধ্যে দুধ বা জল আর দুধের মিশ্রণ। এক্ষেত্রে ভালোভাবে দেখবে যে জলের কণা আছে আর
দুধ মানে চর্বি বা ফ্যাটের কণা আছে, এই দুটো পরস্পর মিশতে পারে না দিয়ে একটা কোলয়েড জাতীয় গঠন সৃষ্টি করে। ঠিক আছে, মিশতে পারে না যে একটা কোলয়েড জাতীয় গঠন সৃষ্টি করবে, তাহলে কি জলের কণা আর ফ্যাট বা চর্বি কণা, যেটাকে বলা হচ্ছে সর। ঠিক আছে, এই দুটো কণা পরস্পর ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে জমা থাকবে যে একটা কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করবে। তো এই দুধ আর জলের এই যে মিশ্রণ, এটা কি বলা হবে? ইমালশন বা অপদ্রব। উদাহরণ, যেমন দুধ একটি ইমালশনের উদাহরণ। এখানে বিস্তার মাধ্যম হচ্ছে যে জল, মানে জলের মধ্যে বিস্তার লাভ করছে, আর বিস্তৃত দশা কি? তরল চর্বি সূক্ষ্ম কণা, মানে সরের কণা বা তরল ফ্যাটের কণা, যেটা বলবে তোমরা। ঠিক আছে, তাহলে এখানে ইমালশন হচ্ছে যে একটা উদাহরণ কি? দুধ। এবার হচ্ছে ইমালশন কয় প্রকার? ইমালশন কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। ইমালশন হচ্ছে দুই প্রকার, তাহলে কি কি সেগুলো? একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন, আর একটা হচ্ছে যে তেলে জল জাতীয় ইমালশন। এখানে তেল বলতে জলের সঙ্গে অমিশ্রণীয় যে কোনো তরল পদার্থকেই বোঝানো হয়। তাহলে এখানে তেল বলতে জলের সঙ্গে যেগুলো মিশতে পারে না, সে যে কোনো তরলকে এখানে বোঝানো হয়। তাহলে এক নাম্বার জলে তেল জাতীয় ইমালশন, সেটা সম্পর্কে জানবো। অল্প পরিমাণ তেলকে অতিরিক্ত পরিমাণ জলে সাথে মিশিয়ে ঝাঁকালে, তাহলে অল্প পরিমাণ যদি তেলকে অনেকটা বেশি পরিমাণ জলের সাথে মিশিয়ে যদি ঝাঁকানো হয়, তাহলে যে ইমালশনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন। তাহলে এখানে যেটা বেশি থাকবে, মানে জলটা হচ্ছে যে এখানে কি? জলটা এখানে হচ্ছে যে বিস্তার মাধ্যম, আর যেটা কম আছে মানে তেলটা হচ্ছে যে এখানে বিস্তৃত দশা। উদাহরণ দুধ, ভ্যানিশিং ক্রিম ইত্যাদি। এছাড়া জলে অল্প পরিমাণ নাইট্রোবেনজিন মিশিয়ে ঝাঁকালেও এই জাতীয় ইমালশন পাওয়া যায় বা তৈরি হয়। তারপরে দু নাম্বার যেটা, সেটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালশন। তো অল্প পরিমাণ জলকে অতিরিক্ত পরিমাণ তেলের সাথে মিশিয়ে ঝাঁকালে এই প্রকার ইমালশন উৎপন্ন হয়। ঠিক এর উল্টোটা, তাহলে আগের ক্ষেত্রে কি ছিল? অল্প পরিমাণ তেল ছিল, এক্ষেত্রে কি আছে? অল্প পরিমাণ জল আছে। তাহলে অল্প পরিমাণ জলকে অতিরিক্ত পরিমাণ বেশি পরিমাণ তেলের সাথে মিশিয়ে ঝাঁকালে যে মিশ্রণটা উৎপন্ন হয় সেটাকে বলা হবে তেলে জল জাতীয় ইমালশন। এক্ষেত্রে তেল হচ্ছে যে বিস্তার মাধ্যম যেহেতু বেশি আছে, আর বিস্তৃত দশা কি? মানে তেলের মধ্যে বিস্তার লাভ কে করছে? জল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিস্তৃত দশা জল। যেমন মাখন, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম ইত্যাদি হচ্ছে যে তেলে জল জাতীয় ইমালশন। তাহলে এই দু ধরনের ইমালশন ভালো করে করবে। এবারে আমরা যেটা জানবো যে সোডিয়াম থায়োসালফেট থেকে কোলোয়েডীয় সালফার কিভাবে প্রস্তুত করা হয়। সোডিয়াম থায়োসালফেট থেকে কোলোয়েডীয় সালফার কিভাবে প্রস্তুত করা হয়? তো বলেছে একটি বিকারে স্বল্প পরিমাণ সোডিয়াম থায়োসালফেট, যার সংকেত হচ্ছে যে Na2H2O3, Na2H2O3 কেলাস নিয়ে, কেলাস মানে চাঙ্গর নিয়ে, তার মধ্যে যথেষ্ট পরিমাণ জল যোগ করে ভালোভাবে নেড়ে একটা লঘু দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে একটা বিকারের মধ্যে আমি কি নিয়েছি? সোডিয়াম থায়োসালফেট একটা কেলাস নিয়েছি, সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিয়ে তার মধ্যে জল যোগ করেছি, দিয়ে একটা লঘু দ্রবণ প্রস্তুত করেছি। লঘু দ্রবণ মানে যে দ্রবণের দ্রাবের পরিমাণটা খুব কম থাকে, এক্ষেত্রে দ্রাব হিসাবে আছে সোডিয়াম থায়োসালফেট, খুব অল্প পরিমাণ নেওয়া হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তাই জন্য যখন দ্রাবের পরিমাণটা কম থাকবে কোনো দ্রবণে, তখন সেটাকে বলা হবে লঘু দ্রবণ। ঠিক আছে, তাহলে একটা বিকার নিয়েছি, এই বিকারের মধ্যে আমি সোডিয়াম থায়োসালফেটের কেলাস যোগ করেছি, কেলাস মানে একটা চাঙড়, দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে কি উৎপন্ন হয়েছে? একটা লঘু দ্রবণ। এরপরে কি বলেছে যে এরপর এই দ্রবণে কয়েক ফোঁটা লঘু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মেশানো হয়, এরপর এই দ্রবণের মধ্যে যদি কয়েক ফোঁটা HCl মেশানো হয়, তাহলে কি হবে? Na2H2O3 ভেঙে যাবে, বিয়োজিত হয়ে সেখান থেকে কি উৎপন্ন করবে? সালফার উৎপন্ন করবে। তা কোলয়েড কণার আকারে। কোলয়েড কণার আকারে কেন? কারণ যে সালফারটা উৎপন্ন করবে সেটা মিশতে পারবে না, তরলের মধ্যে ভেসে বেড়াবে। তো কোলয়েড কণার আকারে বিস্তৃত অবস্থায় থাকে। কণার আকারের উপর নির্ভর করে এগুলি বিভিন্ন রঙের হতে পারে। ঠিক আছে, কণার আকারের উপর নির্ভর করে এগুলি বিভিন্ন রঙের হতে পারে, লাল, হলুদ বা নীল, যে কোনো রঙের। তাহলে এখানে বিক্রিয়াটা দেওয়া আছে যে Na2H2O3 প্লাস 2HCl, Na2H2O3 প্লাস 2HCl মানে সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে যেহেতু HCl যোগ করা হচ্ছে, তাহলে কি হচ্ছে? সেটা ভেঙে যাচ্ছে, কি উৎপন্ন করছে? 2NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, SO2 মানে সালফার ডাইঅক্সাইড, এস মানে সালফার, দেখো কোলোয়েডীয় সালফার, এটা হচ্ছে কোলোয়েডীয় সালফার, আর জল। ঠিক আছে, তাহলে সোডিয়াম থায়োসালফেট থেকে কোলোয়েডীয় সালফার প্রস্তুত করার নিয়মটা, একটা বিকারের মধ্যে প্রথমে কি নেবো? সোডিয়াম থায়োসালফেটের কেলাস নেবো, জল যোগ করব, দিয়ে তার মধ্যে HCl মেশাবো, তাহলে সেটা ভেঙে যাবে, দিয়ে কোলোয়েডীয় সালফার পাওয়া যাবে। ওকে, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা। দ্রাব্যতার সংজ্ঞা, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দাব দ্রবীভূত থাকতে পারে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে
সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকতে পারে সেই গ্রাম সংখ্যাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, যেমন আমি ওখানে জল নিয়েছিলাম আর চিনি নিয়েছিলাম প্রথম যে পরীক্ষাটায়, সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি ছিল আর চিনির পরিমাণটা কি ছিল, কম ছিল। তাহলে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকবে তাকেই বলা হবে তার মানে সেই গ্রাম সংখ্যাটাকে বলা হবে দ্রাব্যতা। অর্থাৎ আবার আলাদা একটা ভাবে বলা যায় যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রাবের প্রয়োজন হয় সেই গ্রাম সংখ্যাকে বলা হচ্ছে যে ওই উষ্ণতায় দ্রাবটির দ্রাব্যতা। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে সম্পৃক্ত করতে, তো সম্পৃক্ত জিনিসটা কি, তো এখানে দ্রাব্যতার জন্য আমি এখানে একটা ধরো বিকারে জল আছে, যেখানে আমি বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl যোগ করলাম 36 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে জল কত গ্রাম আছে, 100 গ্রাম, আর বাইরে থেকে কত গ্রাম NaCl যোগ করলাম, 36 গ্রাম। ঠিক আছে, তাহলে এই আমি ওখানে সংজ্ঞায় বলেছি যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত পারে। তাহলে এখানে NaCl এর দ্রাব্যতা কত, দেখো 100 গ্রাম জলের মধ্যে মানে দ্রাবকের মধ্যে, এখানে জলটা দ্রাবক, দ্রাবকের মধ্যে NaCl দ্রবীভূত কত হতে পারে, NaCl 36 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে NaCl দ্রবীভূত হয় 36 গ্রাম। তাহলে এই 36টাই হচ্ছে যে NaCl এর দ্রাব্যতা। তাহলে NaCl এর মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এখানে কত, 36। ঠিক আছে, তাহলে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। এখানে যেহেতু 36 গ্রাম দ্রাবকে আমি দ্রবীভূত করেছি, NaCl হচ্ছে দ্রাব আর জল হচ্ছে দ্রাবক, তাই জন্য এই 36টাই হচ্ছে যে NaCl এর দ্রাব্যতা। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে একটা দ্রবণ উৎপন্ন করবে সেটা কি বলা হবে, সম্পৃক্ত দ্রবণ। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ যত গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত হয়ে একটা দ্রবণ উৎপন্ন করবে তাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। যেমন আমি জলের মধ্যে যখন চিনি একবার যখন আমি গুলবো তখন সেটা খুব সহজেই মিশে যাবে। এবার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হবে, দ্রবীভবনের যে হার মানে কোনো জিনিসকে গোলার যে হার সেটা একটা সময় পর কমে যাবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তাহলে কি হয়, তখন যদি আরও চিনি আমি বাইরে থেকে যোগ করি তাহলে সেই দ্রবণটা আর চিনিটা গুলতে পারবে না, সেই দ্রবণে চিনিটা আর গুলতে পারবে না, দিয়ে একটা সময় পর চিনিটা লাস্টে নিচের দিকে থিতিয়ে পড়ে থাকবে, থিতিয়ে পড়ে থাকবে। তাহলে সম্পৃক্ত দ্রবণ কিভাবে, যে এই প্রথমে আমি চিনি একটা দ্রবণে গুলেছি, সেটা ভালোভাবে মিশে গিয়েছে, আবার দ্বিতীয়বার আমি চিনি এখানে ঢেলেছি, কিন্তু সেই চিনিটা যেহেতু দ্রবীভবনের হারটা কমে যাওয়ায় সেই চিনিটা আর মিশতে পারে না, নিচের দিকে থিতিয়ে পড়েছে। তো এই থিতিয়ে পড়া মানে অদ্রবীভূত চিনির ওপরে যে মিশ্রণটা পাওয়া গেছে, অদ্রবীভূত চিনির ওপরে যে মিশ্রণটা পাওয়া গেছে সেটা কি বলা হবে, সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করে তখন তাকে বা সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আর দ্রাব্যতার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে কতটা দ্রাবের ভর আর ওই দ্রবণে দ্রাবকের ভর। তাহলে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এই ফর্মুলাটা দিয়ে অনেক অঙ্ক হবে। এবার বলা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞায় তাপমাত্রা উল্লেখ করা হয় কেন, দ্রাব্যতার সংজ্ঞায় তাপমাত্রাটা কেন উল্লেখ করা হয়। তো বলেছে যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাটাই হলো ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে দ্রাবের দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেটা কি আমরা জেনেছিলাম কি দ্রাব্যতা বলা হয়। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত আছে। এর অর্থ কি, এর অর্থ মানে যে 36 গ্রাম লবণ 100 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত আছে, মানে এর অর্থ যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের যে দ্রাব্যতা সেটা হচ্ছে 36, কারণ 36 গ্রাম লবণ এখানে দ্রবীভূত আছে তাই জন্য 36টা হচ্ছে যে দ্রাব্যতা। অনুরূপে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 মানে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 85 ডিগ্রি।
তাহলে 50°C KNO3 দাব্যতা 85। তাহলে উষ্ণতার পরিবর্তনে তাদের দাব্যতারও পরিবর্তন হয়। তাহলে যদি আমি উষ্ণতার পরিবর্তন করা হয় তাহলে এদের দাব্যতাটাও কি হয়, পরিবর্তন হতে দেখা যায়। তাই জন্য একটা নির্দিষ্ট দাব্যতা পেতে গেলে উষ্ণতা অবশ্যই উল্লেখ রাখতে হবে। তাই জন্য বলেছি যে কোনো পদার্থের দাব্যতা উল্লেখ সময় উষ্ণতা অবশ্যই উল্লেখ করা হয়। যদি উষ্ণতা উল্লেখ করা না হয় তাহলে সঠিক দাব্যতা পাওয়া যাবে না। যদি উষ্ণতা সঠিক উল্লেখ করা না হয় তাহলে কি হবে, যে সঠিক যে দাব্যতা সেটা পরিমাপ করা যাবে না। পরের টপিক হচ্ছে যে তরলে কঠিন পদার্থের দাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। তো কি বলেছে উষ্ণতার প্রভাবে, যে তরলে কঠিনের দাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে তরলে কঠিন পদার্থের দাব্যতাটা উষ্ণতার উপর নির্ভর করে। 1 নাম্বার বলেছে যে সাধারণত উষ্ণতা যদি বাড়ে তাহলে তরলে কঠিনের দাব্যতাটা বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বাড়লে তরলে কঠিনের দাব্যতাটা বৃদ্ধি পাবে, আর উষ্ণতা হ্রাসে দাব্যতাটা হ্রাস পাবে, ঠিক সরল সম্পর্কের মতো। যেমন KNO3, NaCl, NH4Cl, চিনি, তুতে, লেড নাইট্রেট ইত্যাদি জলে দাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে হ্রাস পায়। তাহলে এই সমস্ত যে পদার্থগুলো আছে KNO3 মানে পটাশিয়াম নাইট্রেট, NaCl সোডিয়াম ক্লোরাইড, NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, চিনি, তুতে, লেড নাইট্রেট, এদের কি হয়, দাব্যতাটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আর উষ্ণতা যদি কমে তাহলে এদের দাব্যতাটা কি হবে, কমতে থাকবে। তবে উষ্ণতা বৃদ্ধিতে কোনো কোনো পদার্থ আছে যাদের দাব্যতা দ্রুত বৃদ্ধি পায়, আর কিছু কিছু পদার্থ আছে যাদের দাব্যতা ধীরে বৃদ্ধি পায়। তাহলে কোনো কোনো পদার্থ আছে যাদের দ্রুত বৃদ্ধি পায় আর কিছু কিছু পদার্থের ক্ষেত্রে ধীরে বৃদ্ধি পায়। তো সেগুলো কোন পদার্থ সেগুলো আমরা জানবো। 2 নাম্বার বলেছে কয়েকটি পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতাটা হ্রাস পায়। তাহলে কয়েকটি পদার্থ আছে যেগুলোতে কি হয়, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায়। তাহলে এতক্ষণ আমরা জানছিলাম উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে আর উষ্ণতা হ্রাসে দাব্যতাটা হ্রাস পাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে 2 নাম্বার পয়েন্টে বলেছে ঠিক ব্যাস সম্পর্কের মতো, যে উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতাটা হ্রাস পায়। যেমন ক্যালসিয়াম সালফেট CaSO4 ও কলিচুন CaOH তার হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ইত্যাদি জলের দাব্যতা উষ্ণতা যত বাড়বে তত হ্রাস পাবে। তাহলে উষ্ণতা যত বাড়বে এদের দাব্যতাটা তত কি হবে, হ্রাস পাবে। 3 নাম্বার বলেছে আবার সম উষ্ণতায় মানে একই উষ্ণতায় একই দ্রাবের একই পরিমাণ দ্রাবের বিভিন্ন দ্রাবকে দাব্যতাটা বিভিন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন দ্রাবক নেওয়া হয়েছে কিন্তু দ্রাবটা একই পরিমাণ নেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে দাব্যতাটা হয়েছে বিভিন্ন রকমের। তো কিরকম, যে যেমন সাধারণ উষ্ণতায় আয়োডিনের দ্রাব্যতা, তাহলে এখানে যে দ্রাবটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আয়োডিন, এর জলে একরকম দাব্যতা পাওয়া যাবে আর কার্বন টেট্রাক্লোরাইডে CCl4 একরকম দাব্যতা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো আমাদের দ্রাব একই রকম নেওয়া হয়েছে আয়োডিন, আর এখানে 2 রকমের দ্রাবক নেওয়া হয়েছে। দেখো বিভিন্ন দ্রাবক যেহেতু বলেছে তাহলে এখানে 2টো দ্রাবক নেওয়া হয়েছে, জল আর কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এখানে বলেছে জল অপেক্ষা কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতাটা বেশি হয়। ঠিক আছে, তাহলে একই দ্রাবের বিভিন্ন দ্রাবকে দাব্যতা বিভিন্ন রকমের হয়। অর্থাৎ দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে দ্রাবের দাব্যতাটা কার উপর নির্ভর করে, দ্রাবকের প্রকৃতির উপর। তাহলে এটা হচ্ছে উষ্ণতার প্রভাব, ভালো করে এটা মনে রাখবে, গ্রাফ পাশে দেওয়া আছে। এখানে দেখো যে প্রথমে NaCl এর যে দাব্যতা এটা হচ্ছে তাপমাত্রার দিকটা মানে অনুভূমিক দিকটা, আর উল্লম্ব দিকটা হচ্ছে দাব্যতার গ্রাফ। ঠিক আছে, তো এখানে দেখো NaCl এর যে দাব্যতা সেটা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না, প্রায় স্থির, প্রায় না বৃদ্ধি পাচ্ছে সেটা বললেই চলে। মানে খুব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর দাব্যতা বৃদ্ধির হারটা খুবই কম, তাই জন্য লেখাটা দেখো সমান্তরাল। তারপর হচ্ছে KNO3 দ্রাব্যতা, এখানে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে KNO3 দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা দেখো লাল যে গ্রাফটা, এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর একটা যে CaOH তার হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন, এর যে দাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমছে। দেখো গ্রাফটা হালকা নিচের দিকে নেমে গেছে, হালকা নিচের দিকে। তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে CaOH তার হোল 2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দাব্যতা হ্রাস পাচ্ছে। আর এক্ষেত্রে একটা আছে Na2SO4 10H2O মানে গ্লোবাস সল্ট, এটার নাম হচ্ছে গ্লোবাস সল্ট। এর ক্ষেত্রে দাব্যতাটা 2 রকম হয়েছে। দেখো একটা সময় পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দিয়ে আবার কমে গেছে। তাহলে এর প্রায় 32.4 পর্যন্ত মানে 32.4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর 32.4 এর পর থেকে এর দাব্যতা কমে গেছে। তাহলে একবার বাড়ছে আর একবার কমছে গ্লোবাস সল্টের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে গ্রাফ, এটা বুঝে এটা ভালো করে মনে রাখবে। তো তরলে কঠিন পদার্থের দাব্যতার উপর চাপের সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায় না,
তাই জন্য এখানে চাপটা লেখা হয়নি। উষ্ণতাটা ভালো করে করবে। এবারে যেটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো। আমরা ক্লাস 8-এ নানান লেখচিত্র করেছি অঙ্কে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে গ্রাফ টেনেছি বিভিন্ন বিন্দু দিয়ে। তো এখানে যেটা লেখচিত্রটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো কি, এর উপযোগিতা লেখো। তো কি বলেছে, যে লেখো কাগজে, লেখচিত্রের যে কাগজ আছে সেটাই এক্স অক্ষ বরাবর উষ্ণতাকে নেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে ধরে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতার নির্দেশক বিন্দুগুলিকে স্থাপন করা হয়েছে। তো বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতার বিভিন্ন বিন্দু পাওয়া গেছে। যেমন এখানে যে গ্রাফটা করা হয়েছে দেখো, এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে নেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর কাকে নেওয়া হয়েছে, দ্রাব্যতাকে। তো এখানে দেখো বিভিন্ন বিন্দু পাওয়া গেছে, যেমন KNO3 যদি ধরি, এখানে বিভিন্ন বিন্দু পাওয়া গেছে দিয়ে গ্রাফটা উপরের দিকে উঠেছে। তো বিভিন্ন বিন্দু পেয়ে সেই বিন্দুগুলোকে কি করতে হয়, গ্রাফে যোগ করতে হয়। ঠিক আছে, একটা লেখচিত্র পাওয়া যায়। দ্রাব্যতা ধরে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতার নির্দেশক বিন্দুগুলি স্থাপন করে রেখা দ্বারা সেগুলিকে কি করতে হয়, যোগ করলে যে উষ্ণতা আর দ্রাব্যতা সম্পর্কিত যে লেখচিত্র পাওয়া যাবে, উষ্ণতা মানে অনুভূমিক অংশে উষ্ণতা আছে আর উলম্ব অংশে কি আছে, এখানে উলম্ব অংশে আছে দ্রাব্যতা। তাহলে এই বিন্দুগুলিকে স্থাপন করলে যে তাপমাত্রা আর দ্রাব্যতা সম্পর্কিত যে লেখচিত্রটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে দ্রাব্যতা লেখো। আর একবার বলছি, এখানে এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে নেওয়া হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন ক্লাস 8-এ কোনো লেখচিত্র করেছিলাম তখন বিন্দুগুলা বসিয়েছিলাম গ্রাফ পেপারে, যে সেখান থেকে সমস্ত বিন্দু যখন পেয়ে গেছিলাম সেখানে উল্লেখ করে আমরা সেটা দাগ টেনে দিয়েছিলাম বা স্কেলের সাহায্য নিয়ে সেটা দাগ টেনেছিলাম। তো সেরকমই এখানে বিভিন্ন বিন্দুগুলা নিয়ে একটা দাগ টানবো, মানে একটা লেখচিত্র পাওয়া যাবে কি সম্পর্কিত, তাপমাত্রা আর দ্রাব্যতা সম্পর্কিত। তো এটা কি বলা হচ্ছে, দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখর উপযোগিতা, তিনটে উপযোগিতা আছে। যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় পদার্থের দ্রাব্যতা জানা যায়, নির্দিষ্ট উষ্ণতায় পদার্থের দ্রাব্যতা কত হবে সেটা জানা যায়। উষ্ণতা পরিবর্তনে যে পদার্থের দ্রাব্যতার পরিবর্তন সেটা হবে, সেটাও প্রকৃতিটা বোঝা যায়। উষ্ণতা পরিবর্তনে আমরা দেখেছি লেখচিত্রে যে কোনোটা বাড়ছে কোনোটা কমছে বা কোনোটা বৃদ্ধির হারটা খুবই কম, এরকম দেখলাম। আর 3 নাম্বার, একই উষ্ণতায় 2 বা ততোধিক পদার্থের দ্রাব্যতার তুলনা করা যায়। একই উষ্ণতায় 2 বা তার বেশি সকল পদার্থের দ্রাব্যতাটা কার ক্ষেত্রে কিরকম হবে সেটা তুলনা করা যাবে দ্রাব্যতা লেখর সাহায্যে। তাহলে দ্রাব্যতা লেখক কি, এর উপযোগিতা কি। এর পরবর্তী যে কোশ্চেন, সেখানে যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোনো পদার্থের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয় সেটা তোমাদের লেখ চিত্রের সাহায্যে বা এঁকে এরকম করে দেখাতে হবে। তো এখানে CaOH আছে, KNO3 আছে, NaCl আছে, Na2SO4 10H2O মানে গ্লোবাল সল্ট আছে। এদের লেখচিত্রটা কিরকম হবে সেটা তোমাদের এঁকে দেখাতে হবে। তো এখানে তাপমাত্রা বরাবর তোমরা এক্স অক্ষ নেবে, মানে অনুভূমিক অক্ষ বরাবর, সরি এক্স অক্ষ বরাবর তোমরা তাপমাত্রা নেবে, আর উলম্ব মানে ওয়াই অক্ষ বরাবর তোমরা নেবে দ্রাব্যতা। দিয়ে এখানে ঘর করবে 1 থেকে 10 করে ডিফারেন্স, এক্স অক্ষ বরাবর তাপমাত্রার দিকটাও 10 করে ডিফারেন্স আর দ্রাব্যতার দিকটাও কত করে ডিফারেন্স নেওয়া হয়েছে, 10 করে। ঠিক আছে, তো এক্ষেত্রে KNO3 দ্রাব্যতাটা তোমরা গ্রাফটা ঠিক এরকম করে করবে, মানে উষ্ণতা যত বাড়ছে তত বৃদ্ধি পাচ্ছে সেরকম যাতে বোঝা যায় সেরকম তোমরা করবে। CaOH এর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমছে সেটা যেন বোঝা যায় সেরকম করে করবে CaOH-টা। NaCl এর দ্রাব্যতাটা খুবই কম হারে বৃদ্ধি পাচ্ছে, খুবই কম হারে বৃদ্ধি পাচ্ছে, খুবই কম হারে NaCl এ বৃদ্ধি পাচ্ছে সেটাও যেন বোঝা যায় সেরকম করবে। আর গ্লোবাল সল্টের ক্ষেত্রে প্রথমে বৃদ্ধি পাচ্ছে কত ডিগ্রি পর্যন্ত, প্রায় 32.4 পর্যন্ত, আর 32.4-এর পর থেকে এটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা ভালো করে বাড়িতে এঁকে প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। পরীক্ষায় দেয় যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে CaOH2, NaCl, KNO3, Na2SO4 10H2O দ্রাব্যতা কিরকম হবে তা লেখচিত্রের সাহায্যে দেখাও, তখন তোমাদের এটা দেখাতে হবে। এবারে আমরা আগেরটা জানলাম যে তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতা আর চাপের প্রভাব। তো এবারে কোশ্চেনটা আছে, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব উল্লেখ করো। তরলে গ্যাসের দ্রাব্যতা, তো কি বলেছে যে উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতাটা হ্রাস পায়। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতাটা হ্রাস পায়, মানে ব্যস্ত সম্পর্কের মতো। আবার কমালে দ্রাব্যতাটা কি হয়, বৃদ্ধি পায়। যেমন CO2টা জলের মধ্যে গুলতে পারে, মানে দ্রাব্য। সাধারণ উষ্ণতায় কিছু পরিমাণ CO2 জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, সাধারণ উষ্ণতায় কিছু পরিমাণ CO2 জলের মধ্যে গুলে যায়। এখন যদি দ্রবণটিকে ফোটালে দ্রবণ থেকে CO2 সম্পূর্ণরূপে বেরিয়ে যায়, তাহলে দ্রবণ থেকে ফোটালে কি হবে, উষ্ণতা বাড়বে।
কোনো দ্রবণকে যদি ফোটানো হয় কি হবে, উষ্ণতা বাড়বে। আর উষ্ণতা বাড়লে আমরা কি জানলাম, দাব্যতা হ্রাস পাবে। তাই জন্য দাব্যতা যেহেতু হ্রাস পাবে তাহলে CO2 তাই জন্য বেরিয়ে চলে যায়। উষ্ণতা বাড়লো আর CO2 বেরিয়ে চলে গেল, মানে উষ্ণতা বাড়লো আর দাব্যতাটা কমে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো উষ্ণতার সঙ্গে সম্পর্ক। আর এক্ষেত্রে চাপের সঙ্গে সম্পর্কটা কি আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় চাপ বাড়লে তরলে গ্যাসের দাব্যতা বাড়ে। এক্ষেত্রে দেখো সরল সম্পর্কের মতো, উষ্ণতার সঙ্গে ছিল ব্যস্ত সম্পর্ক, আর এক্ষেত্রে দেখো সরল সম্পর্ক। চাপ বাড়ালে দাব্যতা বাড়বে, আবার চাপ কমালে দাব্যতা কমবে। চাপ প্রয়োগ করে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে জলে দ্রবীভূত করে সেখান থেকে সোডা ওয়াটার প্রস্তুত করা হয়। তাহলে চাপ যদি বাড়ানো হয় তাহলে কার্বন ডাই অক্সাইড আর বেরিয়ে পালাচ্ছে না, সেক্ষেত্রে দাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য কি হচ্ছে, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা জলে দ্রবীভূত হয়ে কি সৃষ্টি করছে, সেখান থেকে সোডা ওয়াটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাহলে গ্যাসের দাব্যতার উপর প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তাপমাত্রার প্রভাব, আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে চাপের প্রভাব। ভালো করে মনে রাখবে। এবারে একটা কোশ্চেন আছে তোমাদের, যে সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা উৎপন্ন হয় কেন। তো আমরা অনেকেই কোল্ড ড্রিঙ্কস বা নানান ধরনের সফট ড্রিঙ্কস খেয়ে থাকি, সেখানে যখন আমাদের ছিপিটা খোলা হবে তখন সেখান থেকে ফোয়ারার মতো ফেনা বের হয়। যদি কোল্ড ড্রিঙ্কসটা একটু ঝাঁকিয়ে নেওয়া হয় তাহলে দেখবে যেই ঢাকনাটা খুলবে ফেনার মতো একদম ঝাঁক বের হবে, একদম পুরোটা বেরিয়ে যাবে দেখবে সাদা সাদা। তো ঠিক সেরকম যে এখানে সোডা ওয়াটারে কেন এটা হয়, কি সঙ্গে সম্পর্কিত, তো কি বলেছে, যে চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসে পদার্থের দাব্যতাটা বৃদ্ধি পায়। চাপ যদি বাড়ানো হয় তাহলে তরলে গ্যাসের দাব্যতাটা বৃদ্ধি পায়, এটা আমরা আগে জানলাম। তাহলে সোডা ওয়াটারে বোতলে উচ্চ চাপে কি দ্রবীভূত থাকে, CO2 জলে দ্রবীভূত করা হয়। তাহলে সোডা ওয়াটারের যে বোতল আছে, মানে আমরা যে সফট ড্রিঙ্কস গুলা খাই, সেই উচ্চচাপে কি দ্রবীভূত করা থাকে, সেখানে CO2 মানে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করা থাকে। এবারে বোতলের ছিপি খুললে তরলের চাপটা কি হয়ে যাবে, কমে যাবে। অতিরিক্ত চাপ ভেতরে ছিল, যখনই ছিপিটা খুলে দেওয়া হবে চাপটা বেরিয়ে পালাবে। তার জন্য চাপ বলেছে কমে গেলে CO2টাও কি হবে, দাব্যতাটা কমে যাবে। কারণ চাপ কমলে আমরা দাব্যতাটা কি হয়, কম হয়। সেটা জেনেছিলাম যে চাপের সঙ্গে যে দাব্যতার যে সম্পর্ক সেটা সরল সম্পর্ক। চাপ বাড়লে দাব্যতা বাড়বে, চাপ কমলে দাব্যতা কমবে। তাহলে যেহেতু ছিপিটা খোলা হচ্ছে, চাপটা বেরিয়ে পালাচ্ছে, তাহলে দাব্যতাটাও কি হবে, কমে যাবে, মানে CO2 বেরিয়ে পালিয়ে যাবে। তাই জন্য এখানে চাপ কমার সাথে সাথে CO2 দাব্যতা কমে যায়। তাই জন্য অতিরিক্ত যে CO2 সেটা ফেনার আকারে বাইরে বেরিয়ে যায়। তাহলে চাপের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো এটা ভালো করে মনে রাখবে। এবারের যে টপিক সেটা আমরা 3 ধরনের দ্রবণ সম্পর্কে জানবো, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। তো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দাবকে সর্বোচ্চ পরিমাণ যদি দাব দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ। তাহলে এরকম দ্রবণের উষ্ণতা স্থির রেখে আরো দ্রাব যোগ করলে তা থিতিয়ে পড়ে, দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দাবকে সর্বোচ্চ যত গ্রাম দাব দ্রবীভূত করা যাবে সেটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো একটা পাত্রে আমি চিনি নিলাম, একটা পাত্রে জল আছে, দিয়ে আমি সেখানে কি যোগ করছি, চিনি যোগ করছি। তো প্রথমে যখন চিনি যোগ করলাম তো দেখতে পেলাম সেই চিনিটা খুব ভালোভাবে গুলে গেল। ঠিক আছে, তো আবার আমি চিনি যোগ করলাম। তো দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি চিনি যোগ করলাম, এটা হচ্ছে প্রথম চিনি যোগ করলাম, এটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় চিনি যোগ করলাম। তো প্রথম ক্ষেত্রে তো গুলে গেল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন চিনি যোগ করলাম তখন দেখতে পেলাম চিনিটা আর গুলছে না, লাস্টে কিছু চিনি থিতিয়ে নিচে পড়ে আছে, মানে দ্রবীভবনের যে মাত্রা সেটা আস্তে আস্তে কমছে। তাহলে প্রথমে চিনিটা গুলে যাচ্ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে চিনিটা কি হচ্ছে, থিতিয়ে নিচে পড়ে আছে। তো এই অদ্রবীভূত চিনির ওপরে, এই অদ্রবীভূত মানে নিচে যে থিতিয়ে চিনিটা পড়ে আছে এর ঠিক ওপরে যে দ্রবণটা তৈরি করে সেই দ্রবণটার নামই হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে অতিরিক্ত পরিমাণ দ্রাব দ্রবীভূত করার ফলে যে দ্রাবটা গুলছে না সেটা নিচে কি হচ্ছে, থিতিয়ে পড়ে থাকছে। আর দ্রবীভবনের যে মাত্রা সেটা এই সম্পৃক্ত দ্রবণে কি হবে, কমে যাবে। ঠিক আছে, তাই জন্য বলেছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো এবারে যেটা আসবো সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তো কি বলেছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত করা যায় তাহলে ওই তাপমাত্রায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে যদি আরো দ্রাব বেশি দ্রবীভূত করা যায়, আগের ক্ষেত্রে কি হচ্ছিল, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে নিচে থিতিয়ে ছিল, আরো যদি অতিরিক্ত দাব দ্রবীভূত করছিলাম তখন নিচে থিতিয়ে ছিল। তো এক্ষেত্রে কি হয় দেখি,
যে অর্থাৎ যে দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় আরো দাব গ্রহণ করতে পারে এবং দাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে দ্রবণের ঘনত্বটা কি হয়ে যায়, বেড়ে যায়, তাদের কি বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তো আগের ক্ষেত্রে দ্রবণের যে দ্রবীভবনের যে মাত্রা সেটা কম ছিল, মানে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি আরো চিনি বাইরে থেকে যোগ করা হয়, আগের ক্ষেত্রে দেখলাম প্রথমে যখন চিনি যোগ করলাম তখন তো গুলে গেল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি চিনি যোগ করলাম তখন আর গুলতে পারছিল না, নিচে থিতিয়ে পড়েছিল। তো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটাই পার্থক্য যে চিনি যদি দ্বিতীয়বার যোগ করা হয় তাহলে কি হবে, দ্রবণের যে ঘনত্ব সেটা বাড়বে, মানে দ্বিতীয়বারের চিনিটাও ভালোভাবে গুলে যাবে। ঠিক আছে, তো যতবার এখানে দাব দেওয়া হবে সেক্ষেত্রে গুলে যাবে। তাহলে তাই জন্য বলেছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দাব দেওয়া যায় তাহলে ওই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে একটা গেল সম্পৃক্ত, একটা গেল অসম্পৃক্ত, অনেকটা উল্টো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত মানে অতি পরিমাণ দাব দ্রবীভূত আছে, এটা পাওয়া যাবে মূলত সম্পৃক্ত দ্রবণ থেকে, এটা পাওয়া যাবে। তাই জন্য এখানে বলেছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দাব থাকা দরকার বা যে পরিমাণ দাব থাকা সম্ভব, যদি কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়েও বেশি দাব দ্রবীভূত থাকে, কোনো বিশেষ অবস্থায় তার চেয়েও বেশি দাব দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে বলা হচ্ছে যে ওই উষ্ণতায় ওই দাবের অতিপৃক্ত দ্রবণ। তাহলে সুপার স্যাচুরেটেড সলিউশন, সুপার স্যাচুরেটেড সলিউশন। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণে কি জেনেছিলাম যে অতিরিক্ত দাবটা নিচে থিতিয়ে আছে। তো অতিরিক্ত দাব এক্ষেত্রে যদি যতটা থাকা দরকার তার থেকেও বেশি থাকে তখন সেটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। এই যে নিচের দাবটা দ্রবীভূত মানে থিতিয়ে পড়েছিল, এখানে যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে যদি এটাকে ফোটাই, আস্তে আস্তে যদি আমরা ঠান্ডা করি তাহলে যে নিচে দাবটা থিতিয়ে ছিল সেটা থিতিয়ে থাকবে না, সেটা মিশে যাবে। কিন্তু এই অতিপৃক্ত দ্রবণ কি অতিরিক্ত অস্থায়ী, মানে সঙ্গে সঙ্গে যদি নাড়ানো হয় দ্রবণটাকে তাহলে আবার সে পুনরায় সম্পৃক্ত দ্রবণের আকার ধারণ করবে। তাহলে একে মানে যে সম্পৃক্ত দ্রবণটা আছে, যে অতিরিক্ত দাবটা যে নিচে থিতিয়ে ছিল, একে যদি তাপমাত্রায় ফোটানো হয় দিয়ে আস্তে আস্তে ঠান্ডা করা হয় তাহলে যে থিতিয়ে যেটা ছিল সেটা আর থাকবে না, সেটা দ্রবণের সঙ্গে হালকাভাবে মিশে যাবে। কিন্তু এটা হচ্ছে অস্থায়ী একটা দ্রবণ, মানে কোনটা, অতিপৃক্ত দ্রবণটা অত্যন্ত অস্থায়ী, মানে নাড়ালেই আবার সেই সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে, আবার নিচে থিতিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তিনটে দ্রবণ জানলাম, একটা সম্পৃক্ত যেটাতে কি হয় নিচে পড়ে থাকছে অতিরিক্ত দাবটা, আর অসম্পৃক্ত দ্রবণে জানলাম যতটা পরিমাণ দাব থাকা দরকার, মানে যতটা দাব দেবো সব দাবই কি হচ্ছে গুলে যাচ্ছে। আর অতিপৃক্ত দ্রবণটা কি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ থেকেই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে নিচে যে থিতিয়ে ছিল সেক্ষেত্রে কি ছিল, অতিরিক্ত দাব ছিল, সে অতিরিক্ত দাব যদি থাকবে তখন সেটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তাহলে তিনটে দ্রবণ ভালো করে মনে রাখবে। তো এবারে আমি দ্রাব্যতা সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, কি কোনগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দ্রাব্যতার আমরা ফর্মুলা পেয়েছি, তো সেই সম্পর্কিত কিছু অঙ্ক। তো দ্রাব্যতার কিছু অঙ্ক নিয়ে আমি হাজির হয়ে গেছি। দ্রাব্যতার যে ফর্মুলা সেটা কি ছিল প্রথমে আমরা জানবো। দ্রাব্যতার ফর্মুলা যেটা ছিল যে দ্রবণে দ্রাবের ভর বাই দ্রবণে দাবকের ভর ইন্টু 100 ইন্টু 100। ঠিক আছে, তো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি দু তিনটে অঙ্ক সম্পর্কে একটু জানবো। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক যে 30°C উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়, তাহলে ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত। তাহলে এখানে দ্রাব কোনটা আর দ্রাবক কোনটা সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে 30°C হতে 80 গ্রাম জল, তাহলে এখানে দ্রাবক হচ্ছে যে জল, তাহলে এখানে দ্রাবকের যে ভর সেটা হচ্ছে যে কত, 80 গ্রাম। আর একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত করা হলো, তাহলে দ্রাবের ভর এখানে কত, 12 গ্রাম। ঠিক আছে, কারণ এখানে দেখো জল মানে হচ্ছে দ্রাবক, আর দ্রাব সর্বাধিক কত দ্রবীভূত করা হচ্ছে ওরা বলে দিয়েছে, দেখো 12 গ্রাম। ঠিক আছে, তাহলে দ্রাব আর দ্রাবকের ভরটা প্রথমে চিহ্নিত করবে, দিয়ে যে ফর্মুলা ছিল আমাদের দ্রাব্যতা, যে আমি শর্টকাটেই লিখে দিলাম যে দ্রাবের ভর আর দ্রাবকের ভর ইন্টু 100। ঠিক আছে, তাহলে দ্রাবের ভর এখানে কত, দ্রাবের ভর হচ্ছে যে 12 আর দ্রাবকের ভর হচ্ছে 80 ইন্টু 100। তো এর নিচে 1 আছে, কোনাকুনি কেটে নেবে।
এটা যদি 2 দিকে 2 6 12, 2 4 8, 2 3 6, 2 3 4 5, তাহলে 15। তাহলে এখানে যে দ্রাব্যতা ও উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? 15। দ্রাব্যতার কোনো একক নেই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15। তো চলে এসছে আমার পরবর্তী 2 নাম্বার অঙ্ক, যে 30 ডিগ্রি উষ্ণতায় তুতের দ্রাব্যতা হচ্ছে 28.5, ওই উষ্ণতায় 11.4 গ্রাম লবণকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ জল প্রয়োজন? তাহলে এখানে জল কতটা প্রয়োজন মানে দ্রাবকের যে ভর সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলে দিয়েছে এখানে? তুতের দ্রাব্যতা বলে দিয়েছে 28.5 আর 11.4 গ্রাম লবণ দ্রবীভূত করা হয়েছে। তাহলে লবণ মানে এখানে 11.4, এটা হচ্ছে যে দ্রাবের ভর 11.4। তাহলে যে ফর্মুলা সেটা হচ্ছে দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে এখানে ধরি আমি দ্রাবকের ভর তো জানি না, তাহলে এক্স ধরি দ্রাবকের ভর হচ্ছে যে এক্স গ্রাম, ঠিক আছে। তাহলে এবার মানটা বসায়, দ্রাব্যতা বলে দিয়েছে 28.5, দ্রাবের ভর বলে দিয়েছে 11.4, দ্রাবকের ভর এক্স ধরেছি আর ইন্টু 100, ঠিক আছে। তো কোনাকুনি যদি করি তাহলে এটা যদি সাইডটা চেঞ্জ করি, এখানে এক্স চলে আসবে, এটা 11.4 আর এটা 28.5, চেঞ্জ করলাম, এক্সটাই দিয়ে গেলাম, এটা এদিকে আনলাম, ইন্টু 100। তাহলে উভয়ই যেহেতু এক ঘর পর দশমিক আছে, এই দশমিক দুটোই উঠে যাবে একই দিকে, তাহলে হবে 114,885 ইন্টু 100, 114 বাই 285 ইন্টু 100। তো যদি কাটাকুটি এখানে করি 5-এর ঘরে, তাহলে 5 5 25, 3 5 35, 5 2 10 20, 57 2 114, 57 2 114। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 40 গ্রাম। তাহলে এখানে দ্রাবকের ভরটা কত হবে? 40 গ্রাম, ঠিক আছে। দ্রাবকের ভর কত হবে? 40 গ্রাম। তো আমার 3 নাম্বার যে অঙ্ক সেটা বলেছে 25 ডিগ্রি উষ্ণতায় 80 গ্রাম জলে 120 গ্রাম নাইট্রার যোগ করা হলো। নাইট্রার মানে হচ্ছে KNO3, KNO3 মানে পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় নাইট্রার। যোগ করে দেখা গেল 40 গ্রাম নাইট্রার অদ্রবীভূত আছে, মানে গুলতে পারেনি। ওই উষ্ণতায় নাইট্রারের দ্রাব্যতা কত? ওই উষ্ণতায় নাইট্রারের দ্রাব্যতা কত? তাহলে এখানে জলের মানে জল কতটা আছে? তাহলে জল হচ্ছে দ্রাবক, তাহলে দ্রাবকের যে ভর সেটা হচ্ছে 80 গ্রাম, ঠিক আছে। তো নাইট্রার কতটা দ্রবীভূত আছে মানে নাইট্রার মানে দ্রাবের ভর কত হবে? দেখো এখানে ছিল 120 গ্রাম নাইট্রার, 120 গ্রামের মধ্যে 40 গ্রাম নাইট্রারটা অদ্রবীভূত আছে মানে গুলতে পারেনি। তাহলে কতটা দ্রবীভূত হয়েছে? তাহলে 120 থেকে 40টা বিয়োগ দেবো, তাহলে 80 গ্রাম এখানে দ্রবীভূত হতে পেরেছে, মানে এটাই হচ্ছে দ্রাবের ভর নাইট্রারের। তাহলে দ্রাব্যতার যে ফর্মুলা সেটা এখানে বসাবে, ছিল এখানে কি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু কত? ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে 80 এরও 80 ইন্টু 100, তাহলে 80 80 কেটে গেল, তাহলে 100, তাহলে 100। তাহলে নাইট্রারের দ্রাব্যতা হচ্ছে কত? 100, ঠিক আছে। তাহলে আমি 4 নাম্বার একটা অঙ্ক দিলাম, যেখানে আছে 40 ডিগ্রি উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 25 হলে ওই তাপমাত্রায় 375 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লবণ প্রয়োজন? তাহলে এই যে অঙ্কটা এটা সেম অ্যাজ 2 এর মতো, মানে 2 এর মতো অঙ্কটা সেম অ্যাজ যে 2 এর অঙ্কটা তোমাদের করলাম তার মতো। তাহলে এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক HW, তো বাড়িতে করবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে কত কি অ্যান্সার হলো সবারই, ঠিক আছে। তো তোমরা দ্রাব্যতা সম্পর্কিত যে 3টে অঙ্ক করলাম সেটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে বুঝে বুঝে, আর 4 নাম্বার অঙ্কটা আমাকে করে কমেন্টে জানাবে। এবং তোমরা আরো দ্রাব্যতা সম্পর্কিত অঙ্ক তোমরা বই থেকে ট্রাই করতে পারো, একই ফর্মুলা দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করবে। সমস্ত বই থেকে যে সমস্ত মানে অঙ্কগুলো পাবে সেগুলো বাড়িতে ট্রাই করবে। তো আজকের ক্লাসটা দ্রবণের এটা গেল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে আমরা বাকি তথ্যগুলো আলোচনা করব।
তাহলে আজকে যে ফার্স্ট পার্টটা করালাম সেটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, আশা রাখছি তোমাদের উপকার হবে ভিডিওটা দেখে। এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে ইয়াবি, আর কমেন্টে জানাবে, লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ তোমাদের যদি প্রয়োজন হয়, আশেপাশে তোমাদের সবারই প্রিয়জনের, সমস্ত মানুষেরই প্রয়োজন হবে হয়তো ভিডিওটা, তো চারিদিকে ছড়িয়ে দেবে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা। তো ভিডিওটা ভালো করে দেখবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুনভাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।